আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ। তো এবার দেখুন, আমি চাচ্ছি যে এই পর্যন্ত শুধু মোটা থাকবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনি গত যে আমাদের যে এক্সামটা হইলো ওই এক্সামের কোশ্চেন নিয়ে ডিসকাস করতে চাইছিলেন, প্লাস তারপরে নেটওয়ার্ক নিয়ে কথা বলতে চাইছিলেন। ওকে, ঠিক আছে। যেখানে আমি স্টপ করতে যাচ্ছি বোর্ড করা এখানে। আচ্ছা, এটা তো একটা নেই। এবার আমি আবার সেভ করছি। এবার আবার বলছি ব্রাউজার। আমরা আর 2 মিনিট অপেক্ষা করি, বাকিরা জয়েন করুক, এরপর আলোচনা স্টার্ট করি। ওকে, আমরা কোশ্চেন রিভিউতে যাই।
আর আপনারা একটু খেয়াল করবেন, আপনারা অনেকেই বেখেয়ালে মিক আনমিউট করে ফেলছেন, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে। ঠিক আছে, আমি এর জন্য এটা টার্ন অফ করে রেখেছি, আমি আবার টার্ন অন করে দিচ্ছি, কিন্তু সবাই একটু খেয়াল রাখবেন যেন বেখেয়ালে আপনাদের মাইক্রোফোন ওপেন হয়ে যেন না থাকে। স্যার আমি একটা কথা বলতাম। হ্যাঁ, বল। স্যার আমাদের ক্লাসে যে আমাদের রোল প্রেজেন্টটা করা হয় এটা আমি জানি না। আমাদের 6 পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সবার রোল কল করতেই প্রায় আধা ঘন্টা সবার সময় খেয়ে ফেল দিচ্ছে স্যার। এটা আপনি কি হিসেবে দেখছেন? এটা আমার দেখাতে তো কিছু যায় আসে না, শিক্ষণে কল করে ওদেরকে বলো। আমিও বলেছিলাম যে এখানে আমার তো ক্লাসে অনেক ডিসকাশনের দরকার পড়ে, এখন তারা সিস্টেম করেছে, আমাকে মানতে হবে, কিছু করার স্যার নেই। আমাদের সময়টা কেননা আমরাই কি জানি কি কারণবশত আধা ঘন্টা সময় আমরাই নষ্ট করি স্যার। এটা যদি আপনি 8 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করেন স্যার খুব ভালো হয়। 8 থেকে 10 মিনিট আমি কিভাবে শেষ করব? আপনার ক্লাসে স্টুডেন্ট আছেন 50 জনের উপরে। ওকে, আপনার কাছে এফিশিয়েন্ট কোনো সলিউশন থাকলে বলুন, আমি ট্রাই করে দেখতে পারি। স্যার আমার মনে হয় তো স্যার আপনি প্রতিটা দিন মানে সঠিক সময়ে তো ক্লাস শুরু করতেছেন, তাহলে সবাই সঠিক সময়ে জয়েন হলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। সেটাও আসলে ফিজিবল হয় না, কারণ অনলাইন ক্লাস তো নেটওয়ার্কের ইস্যু বা অনেকেরই ব্যক্তিগত অনেক কাজ থাকে। আমি নিজেও মাঝে মধ্যে দেখেন 10-15 মিনিট লেট করে ফেলি ক্লাসে জয়েন করতে। তো ভাই এটা শেষের দিকে করলে হয় না? শেষের দিকে করলে ক্লাস হ্যাঁ স্যার শেষে এটাও একটা ভালো দিক। স্যার শেষে ভাইয়া করলে যেটা ক্লাস বলছে এটাও ঠিক আছে। না, তাতে দেখা যাবে অ্যাটেন্ডেন্সই নেওয়া হচ্ছে না। কারণ হলো, আলোচনা একবার স্টার্ট করলে আপনারাই দেখেন যে আলোচনা স্টার্ট করলে এর মাঝখানে কিন্তু আমি থামি না, একটা না ডিসকাশন করেছি। যদি আপনারা কোশ্চেন করেন তখন হয়তো কোশ্চেন নিয়ে একটা ডিসকাশন করছে, আদারওয়াইজ একটা না কিন্তু আমি ডিসকাশন করে যাই। তো কখন আবার ব্রেক দিব, কখন থেমে অ্যাটেন্ডেন্স নিব, হ্যাঁ, এটা কিন্তু কোনো দিক ঠিক থাকবে না, তাতে আরো অ্যাটেন্ডেন্স ভাইয়া না হওয়ার ঝুঁকি থাকবে। ব্যাপারটাই এমন ভাইয়া, আপনার যখন ক্লাস আপনার যখন মনে করেন আজকে যতটুকু ক্লাস শেখাবেন ততটুকু শেষ, তখন তারপরে আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নিলেন, আপনার যদি ক্লাস শেষ অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা ক্লোজ করে দিয়ে চলে গেলাম, বাস এটাই হলো। না, আপনি ওটা ক্লাসের মাঝখানে দিতে বলতেছেন, আপনি ক্লাস শেষ করবেন, যে আপনার মনে করেন আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়ালেন, আমাদেরকে শিখালেন, 1 ঘন্টা শেষের পরে আপনার তো একটা ডিউরেশন আছে যতদূর পর্যন্ত পড়াবো, তো ওইটুকু শেষ করার পরে আপনি আগে অ্যানাউন্স করে দিলেন যে এখন আমরা এই অ্যাটেন্ডেন্স নেবো, বাস তাহলে তো হয়ে গেল। তাহলে আপনাদের ঝামেলাও হবে না, কিচ্ছু হবে না এটা। কিন্তু এইভাবে নিলে প্রত্যেকদিন টাইমটা আমাদের কমে যাচ্ছে ভাইয়া। না, এখানে অনেকগুলো ইস্যু আছে, কারণ অনেক সময় যেটা হয় যে আলোচনা করতে করতে অনেকটা সময় লেগে যায়, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টাও লেগে যায় ডিসকাশনে। তো কখন যে আসলে থামবো বা কতটুক আজকে দেখাবো, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। দেখা গেল আজকে শুরুতে আপনারা অনেকগুলো কোশ্চেন করেছেন, ফর এক্সাম্পল রিলেটেড কোশ্চেনই করেছেন, তো তাতে দেখা গেল ডিসকাশনের টাইম আমার আরো লেন্থ বেড়ে যাচ্ছে বা অনেক কিছু নিয়ে আলোচনা করছি। তো অনেক ভেরিয়েবল আছে এখানে, এখানে কনস্ট্যান্ট এমন নেই যে আমি একটা চ্যাপ্টার ধরে জাস্ট পড়িয়ে গেলাম কয়েকটা লাইন বা কয়েকটা স্লাইড। যার কারণে আমার আমার জন্য এটা ডিফিকাল্ট একটা নির্দিষ্ট পরে গিয়ে ডিফাইন করা যে ওই সময় আমি আলোচনা থামিয়ে দেব। ঠিক আছে, বাট এমনও হয় মনে করুন একই কনসেপ্ট অন্য একটা ব্যাচে বোঝাতে আধা ঘন্টা লেগেছে, আপনাদের ব্যাচে হয়তো সেটা বোঝাতে আমার 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে, তাই না? তো ওইটা, এটা ভাই ভেরিয়েবল। হ্যাঁ, বল। আরেকটা কাজ করা যায় কিনা আপনার চ্যাট বক্সে যদি এসএমএস করা হয় সেক্ষেত্রে করা যায় কিনা ভাইয়া? এসএমএস করলে ওটাও তো আবার আমাকে আবার আলাদা করে এইখানে রেকর্ডে এন্ট্রি করতে হবে, ওটা ডাবল টাইম যাবে। আচ্ছা ভাইয়া, গুগল ফর্মের সাথে এই শিটটাকে অ্যাটাচ করে দিলে হয় না, যেখানে কিনা ক্লাসের শুরুর দিকে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, যার যার রোল তাড়াতাড়ি নিজেদের এটা দিয়ে দিবে, এরপর লাইক 10-15 মিনিট পর আপনি ওখানে রেসপন্স না অফ করে দিবেন,
তো আলটিমেটলি 15 মিনিটের ভিতরে সবাই আসতেছে, ইভেন 15 মিনিটের ভিতরে সবাই ইন্ডিভিজুয়ালি তাদেরটা দিয়েও দিতে পারতেছে। তাহলে ভাই গত ক্লাসে যারা অ্যাবসেন্ট ছিল তারাও তো দিয়ে দেবে। না, গুগল ফর্মে যেটা হয়, আমি এটা নিয়েও খুঁজেছিলাম যে প্রতিদিন এক্সেলে এরকম নেওয়াটা একটা পেইন, কিন্তু গুগল ফর্মে প্রতিদিন গুগল ফর্ম ক্রিয়েট করতে হবে আলাদা আলাদা, এইভাবে রেকর্ড থাকে না, একটা ফর্মে একটাই রেসপন্স কালেক্ট করা যায়। আমি চেয়েছিলাম যে কোনো প্লাগইনস বা অটোমেশন সফটওয়্যার দিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু ওই অ্যাটেন্ডেন্সে যে সকল সফটওয়্যার আছে বেশিরভাগই কমার্শিয়াল পেইড। ওকে, তো আমি তো পেইড জিনিসে যাব না, এটা যদি শিখন পারচেস করে তারা যদি আনে, সেটা তাদের সিস্টেম, এটা আপনারা এই শিখনে কথা বল, সেখানে কথা বললে আমার তো অসুবিধা নেই। স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যে 6 নম্বর ক্লাসে ভর্তি হয়েছি, যে আমি প্রথম থেকে শুরু করতে চাইছিলাম, পরে 6 নম্বর ক্লাসের মধ্যে ভর্তি হয়েছি, আমি 6টা ক্লাস করতে পারি নাই। তো এনিডেক্স, ভার্চুয়াল বক্স এগুলো সেট আপ দিচ্ছি, কিন্তু কালিনী সেট আপ দিতে পারতেছি না। আপনি 6 ক্লাস পরে কেন এসেছেন? আমি প্রথম থেকে চাইছিলাম, ওরা বলছে যে হ্যাঁ 6 নম্বর ক্লাস থেকে আমাকে ক্লাস করতে হবে। আপনি এক কাজ করুন, গ্রুপে আপনার সহপাঠীদের আগে হেল্প নেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? জি। আপনার প্রবলেমগুলো স্ক্রিনশট মেসেঞ্জার গ্রুপে শেয়ার করুন, অনেকেই আছে। আমিও যতদূর পারি খেয়াল করে একটা দুটা রেসপন্স দিলাম, তারপরও যদি একান্তই সেট আপ না হয়, ইস্যু ফিক্স না হয়, তাহলে নেক্সট ক্লাসে স্ক্রিন শেয়ার দিয়ে। আচ্ছা, ভাইয়া, ঠিক আছে। আমার মনে হয় উনি যদি কালকে দিনের বেলা যদি এটা করে আমরা সবাই মিলে ওনাকে হেল্প করব। হ্যাঁ, হ্যাঁ, আজকে আচ্ছা, ঠিক স্ক্রিনশট আচ্ছা। দিলে দেখা যাচ্ছে ওনার মানে এসএমএস টা অনেক নিচে পড়ে যাবে। উনি হ্যাঁ। যদি একটু কালকে। আচ্ছা, কালকে দিই, আমরা এই টাইমে আমি কালকে দিচ্ছি স্যার। কালকে যদি স্যার 8টা থেকে 10টা দেয় তাহলে ভালো, তাহলে সবাই মিলে আমরা একটু করতে পারবো। জি জি, 10টার মধ্যে দিব, 10টার মধ্যে। আজকে হ্যাঁ, কি আমরা এটাও চেষ্টা করে দেখি assignment- যে আমাদের এরকম সমস্যা তো ভবিষ্যতে আমাদেরও ফেস হতে পারে, আমাদের চেষ্টা করি না সবাই মিলে। হ্যাঁ, কিন্তু আমি অ্যাটেন্ডেন্স এখনো নেইনি, কয়েকজন চ্যাটে রোল নাম্বার দিচ্ছেন, ওটা এখনো নেইনি। না, অ্যাটেন্ডেন্স এখনো নেইনি, আমি আগে আমরা কোয়েশ্চেনে রিভিউ করে আসি, তত সময় বাকিরা আরো যারা জয়েন করুক। ওকে, তারপরে অ্যাটেন্ডেন্সে যাব। ওকে, তবে আপনাদের ওভারঅল ব্যাচে যারা এক্সাম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। বেশ কয়েকজন বেশ ভালো মার্কস পেয়েছেন, 5-7 জন মতো 40 আউট অফ 40 পেয়েছেন, আরো 5-6 জন মতো 38 পেয়েছেন, কয়েকজন 36 পেয়েছেন। তো মানে 1/3-এরও বেশি, প্রায় প্রায় 2/3, মানে 3/2 ভাগই বেশ ভালো রেজাল্ট করেছে। ওরও কয়েকজন ফেল করেছেন, এবং কয়েকজন এক্সামই দেন। আমি টোটাল এক্সাম পেয়ে মানে রেসপন্স পেয়েছি 35 জনের, যদিও আপনাদের অ্যাডমিশন হচ্ছে প্রায় 53 জনের, ব্যাচে 53 জন, অর্থাৎ প্রায় 20 জন মতো নাই, এক্সামই দেয়নি। তাদের ব্যাপারে কিছু বলার নেই। রেগুলার ক্লাসও প্রায় 40-42 জন থাকেন, তা সেই হিসাবেও বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন। যাই হোক, যারা এই প্রথম 40 থেকে 34-32 এর ভিতরে পেয়েছেন, সবাইকে এক্সট্রা করে ধন্যবাদ এফোর্ট দেওয়ার জন্য। এবং আমার বিশ্বাস আপনাদের ব্যাচে এই ধারাটা অব্যাহত রাখবেন, আরো প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো লার্নিং এ, এখন এই এক্সামে যেরকম সিরিয়াসনেস দিয়ে একটা ফোকাস দিয়েছেন, ট্রাই করেছেন, এটা যেন থাকে। ওকে, তাহলেই দেখা যাবে এন্ড অফ দ্য ডে আমরা যখন ব্যাচের শেষে চলে যাব একটা ভালো আউটপুট পাবো আপনাদের পুরো ব্যাচটা থেকে। আচ্ছা, হ্যাঁ, আমার মানে রেজাল্ট তো আপডেট হয়নি, এটাই। পরে আমি কতদিন ক্লাসের পরে আবার এক্সামের লিংক ওপেন করে দিয়েছিলাম, যারা যারা মানে সাবমিশন দিয়েছে সবার রেকর্ড আছে।
যাদের রেকর্ড নেই না, দ্যাট মিনস এক্সাম দিয়েছি ভাই, এক্সাম দিয়েছি, বাট বলতেছি যে আমার এক্সামের যে রেজাল্টটা ওটা আপডেট হয়নি আর কি। আমি আপনাকে বলেছিলাম না যে আমার মানে ফুল টাইম কারেন্টের ইস্যু ছিল, পরে আপনাকে ইনবক্সে দিয়েছিলাম, আপনি বলছেন যে আপনি আপডেট করে দিবেন। তো ওইটা নেক্সট যখন স্ক্রিনশট দিয়েছেন ওটাতে আপডেট হয়নি, 30 মার্কই রয়ে গেছে। ওটা আপডেটের পরের মার্কশিট তো। না, আপডেট আগেও ভাই 30ই ছিল। আগে কি এমসিকিউ সাবমিশন দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এমসিকিউ সাবমিশন দিয়েছিলাম মোবাইল দিয়ে, বাট কারেন্ট ছিল না দেখে আমি পিসিতে প্র্যাকটিক্যাল টাস্কটা আমি করতে পারিনি। তো এমসিকিউর মার্ক সম্পূর্ণ এসেছিল, বাট এরপরে আপনাকে যখন বলেছিলাম ক্লাসে, এরপর আপনি ইনবক্স চেক করেছিলেন, বাট এরপরে আপডেটটা করেন নাই আর কি, হয়তো বা কি হয়েছে জানি না। দেখে যেগুলো মার্কস অ্যাড করার মতো, মানে ক্লাসে পর পরে আরো কয়েকজনের মার্কস আমি অ্যাড করেছি, মানে চেক করেছি মেসেজে, 3-4 জন মতো মেসেজ দিয়েছিলাম, তো যাদের মার্কস অ্যাড করার মতো আমি আরো মানে ইনক্রিমেন্ট করেছি। একজনের পাস মার্ক এসেছে পরে ফার্দার অ্যাড করার পরে। খুব সম্ভবত কোনো মিস্টেক বা কিছু থাকতে পারে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা অ্যান্সার গুলো রিভিউ করি। যার যেখানে ইস্যু ছিল বা কনফিউশন ছিল, আশা করি সেটা দূর হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন ফার্স্টে যেটা দিয়েছিলাম যে একটা পিএইচপি, যে কোনো একটা পিএইচপি ফাইল আছে রিড করতে চাই, তো আপনার 94%, প্রায় 95% রেসপন্সই ঠিক এসেছে। মাত্র 2 জন এই কমান্ড দিয়েছেন না, রিড দিয়ে আমরা কোনো ফাইল রিড করি না, পড়তে গেলে আমাদের কমান্ড ব্যবহার করি ক্যাট। ওকে, আচ্ছা, এরপর একটা ফাইলের পারমিশন চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু গ্রুপ পরিবর্তনের, এটা হচ্ছে ওনার পরিবর্তনের। ফাইল পারমিশন পরিবর্তনের কমান্ড হচ্ছে chmod। ওকে, যার কারণে দুইটা, chd নামে কোনো কমান্ডই নেই আসলে অ্যাকচুয়ালি, তাও একজন এটা দিয়েছেন। যাই হোক, এটা ভ্যালিড অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। ওকে, তো এখানে অবশ্য একটু মিস্টেক হয়েছে, এটা আপডেট হবে, আমি আপগ্রেড লিখে ফেলেছি। ডেবিয়ান সিস্টেম আপগ্রেডের কমান্ড কি, এপিটি যে সেখানে হাইফেন, আপগ্রেড হয়ে গেল, এরপর আমি আপগ্রেড পাইনি দেখে আপডেটে ক্লিক করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, হচ্ছে এপিটি হাইফেন গেট আপডেট। ওকে, এটা এপিটি মাঝখানে হাইফেন আছে কিন্তু কোনো স্পেস নেই, এটা কিন্তু ইনভ্যালিড কমান্ড। যারা মাঝে মধ্যে 1-2 বার আপডেট দিয়েছেন ডেবিয়ান আপনাদের কালি লিনাক্সটা, তারা এই কমান্ডটার সাথে পরিচিত। যারা একদমই কখনো আপডেট দেননি, 4 জন আবার এটা দিয়েছেন ডিবি কেজি হাইফেন আপডেট, না আবার এইটাতেও 3টা হাইফেনই দেয়া, মাঝখানে কোনো স্পেস নাই কিন্তু। Okay, যার কারণে এটাও ভ্যালিড অ্যান্সার না। বেশি নিচে নেমে গেলাম। আচ্ছা, একটা স্ট্রিং খুঁজে বের করতে চাচ্ছি। সিম্পল, আমি ফাইলটা রিড করব আর গ্রেপ দিয়ে আমরা কি কাজ করি, ফিল্টারিং বা সার্চের যে একটা অপারেশন আছে, মূলত ফিল্টারিং করা থাকে, তাই না? এখানে লোকেট হ্যাকার দিয়েছি, লোকেট কি ফাইল খুঁজে বের করবে, তো এটা হবে না। ফাইন্ডে এখানে কমান্ডটা ভুল দেয়া। ওকে, যদি এমন হতো যে ব্যাকআপ ডট টিএক্সটি আগে লিখেছি, নেমে হ্যাকার দিয়েছি, মাউসের স্ক্রল বারটাতে একটু প্রবলেম আছে, সে একাই স্ক্রল করে চলে যাচ্ছে। যাই হোক, তো এটাও ভ্যালিড না। হ্যাঁ, হাইফেন নেমের পরে নাম থাকে বা স্ট্রিং থাকে, যে এই নামের ফাইল খুঁজতে চাচ্ছি, মানে আপনি ফাইন্ড কমান্ডের সিনট্যাক্সটাই এখানে ভুল দেয়া। ওকে, যাদের একটু ভালো প্র্যাকটিস আছে তারা হয়তো খেয়াল করতে পেরেছেন। ওকে, একজন হয়তো চোখ বন্ধ করে অ্যান্সার করেছেন এমসিকিউ, যে যা আছে সব অ্যান্সার ডি দিয়ে যাব, এবিসিডি একটা করে অ্যান্সার দিয়ে দেবো, সে এটা সার্চ হ্যাকার নেম ব্যাকআপ ডট টিএক্সটি এই কমান্ড অ্যান্সার করেছে। ওকে, কম্পিউটারে ইউজার নেম জানা প্রয়োজন, আমি কোন কমান্ড দিই, হু এম আই। সিম্পল, একজন এটা পিডব্লিউডি কমান্ড দিয়েছে। বর্তমান ডিরেক্টরিতে
একটা ফাইল খুঁজতে চাইছি যার নাম 2019 দিয়ে শুরু। ওকে, ফাইন্ড এই যে ডট স্ল্যাশ দিলে কি হয়, বর্তমান যে ডিরেক্টরি আছে সেখানে খোঁজা শুরু করবে। আর শুধু ডট দিলে কি হয়, একদম রুট ডিরেক্টরি যে আছে ওই একদম কোর ডিরেক্টরি থেকে সে সার্চ করা শুরু করে। আমরা কি খুঁজতে চাচ্ছি, ফাইল, এবং 2019 দিয়ে শুরু। 2019-এর পরে দেখুন একটা স্টার আছে ছোট করে। হ্যাঁ, 19-এর পরে অন্য কিছু আদার্স থাকতে পারে। এইটা না কেন, কারণ এইখানে আমি 2019 দিয়ে রেখেছি শুধু। ঠিক আছে, তো ফাইন্ড কমান্ড কি করবে, যার নাম শুধু 2019 সেই সকল ফাইল খুঁজতে থাকবে। 19-এর পরে আরো কোনো ভ্যালু থাকলে 2019 ABCD নামের কোনো ফাইল যদি থাকে, এই কমান্ড কিন্তু সেটা খুঁজে বের করতে হবে না। কিন্তু আমি এখানে কন্ডিশন দিয়েছি 2019 দিয়ে শুরু। ওকে, ওকে, ডিফল্ট ভাবে কতগুলো লাইন দেখে, এটা ইউটিউব ভিডিওতেই সম্ভবত সরাসরি বলেছিলাম যে 10টা করে লাইন দেখাতে থাকে। আমার অডিও শুনতে আর কারো অসুবিধা হচ্ছে? নো না স্যার। ভাইয়া, স্যার শোনা যাচ্ছে। ওকে, আমি না আজকে একদম ক্লিয়ার আছে। ঠিক আছে, মাইক্রোফোন একদম মুখের কাছে নিয়ে বলছি, মানে এর চেয়ে কাছে নেওয়ার আর কোনো উপায় নেই আমার। ওকে, একটা রুট পারমিশন সহ ফাইল রান করার কমান্ড হচ্ছে সুডো দিয়ে আমরা সেটা রান করি। ওকে, chmod দিয়ে পারমিশন পাল্টাই কিন্তু রান করি না। ব্যাকগ্রাউন্ড কমান্ড, ফোরগ্রাউন্ডে আন্ডার কমান্ড হচ্ছে FG। ওকে, বিজি দিলে ব্যাকগ্রাউন্ডে চলে যায়। এখানে একটা স্ক্রিনশট দিয়েছিলাম প্রসেস আইডি গুলোর। কি হচ্ছে, যেই প্রসেসটা কিল করতে চাই সেই প্রসেস আইডিটা কিল 192, যেই প্রসেস আইডি দিলে সেটা কিল করে দিবে। এটাও সবাই ভ্যালিড অ্যান্সার দিয়েছেন। পিং কমান্ড দিয়ে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির ইস্যুটা আমরা চেক করি। সবগুলো টেক্সট ফাইলকে টেম্প ডিরেক্টরিতে পাঠাতে চাই। ওকে, star.txt এটা দিলে কি করবে, ও এখন যেই ডিরেক্টরিতে আছে, হ্যাঁ, সেইখানে টেম্প নামে কোনো ফোল্ডার থাকলে সেখানে নেওয়ার চেষ্টা করবে, আদারওয়াইজ বলবে যে নো ডিরেক্টরি ফাউন্ড। স্ল্যাশ দেওয়ার মিনিং এ হচ্ছে একদম রুট ডিরেক্টরি যে টেম্প ফোল্ডারটা আছে, রুটের ফোল্ডারের ভিতরে যেটা, সেই ফোল্ডারটাতে নিয়ে যাবে। একটা ইন্টারফেসে আক্রমণ হচ্ছে, ইন্টারফেস অফ করার কমান্ড কি, ifconfig ইন্টারফেস নাম ডাউন। ওকে, স্টপ কমান্ড না, ডাউন কমান্ড দিয়ে আমরা ডাউন করে রাখি। ওকে, এখানে একটা ফাইন্ড কমান্ডের এক্সাম্পল ছিল। এটা কি করবে, ফাইল, ফাঁকা ফাইল খুঁজে বের করবে, ফাইলও খুঁজে বের করবে, এবং ফাঁকা যে ফাইলগুলো আছে সেখানে ডিলিটের কমান্ড রান করবে। হ্যাঁ, এক্সেক দিয়ে একটা রিমুভের অপারেশন ছিল। তো সবগুলো অপারেশনই করবে, তাই এখানে ভ্যালিড অ্যান্সার হচ্ছে সবগুলো। ডট ডেপ সেট আপ করা কমান্ড কি, একদমই বেসিক জিনিস, ডিপিকেজি -i ওটা। ওকে, এপিটি ইনস্টল দিলে আমাদের রিপোজিটরিতে যদি থাকে সেখান থেকে প্যাকেজ ডাউনলোড হয়, আদারওয়াইজ হয় না। ওকে, আমাদের ডেবিয়ান ফাইল সেটআপে কমান্ড ডিপিকেজি। ওকে, আর এরপরে ছিল প্র্যাকটিক্যাল টাস্ক, 4টা ছোট একদমই বেসিক টাস্ক দিয়েছিলাম। যে ফোল্ডার ক্রিয়েট করে, একটা ফাইল ক্রিয়েট করে, পারমিশন দিয়ে একটা আপনার নাম বা হাবি জাবি কিছু একটা লেখা দিয়ে দিবেন, সিম্পল। ফাইল ক্রিয়েট করা আর ফোল্ডার ক্রিয়েট করা, নাথিং স্যার এলস। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছে? না এখনো নেইনি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ভাইয়া, হ্যাঁ বল। ওই যে ওই স্ক্রিনশটের একটু ভ্যালিড, একটু স্ক্রিনশট গুলো দেখাবেন, আমরা কোথাও ভুল করছি কিনা একটু দেখতাম। হ্যাঁ স্যার, দেখাইলে ভালো হয়।
জি ভাই, একটু দেখালে আমি একটু দেখতাম যে আমার ভুল আছে কিনা। স্ক্রিনশট এখন যদি সবারটা অন করতে যাই ক্লাসের যে কোনো টাইমে, একজন ভাইয়া, যে কোনো একজনেরটা যারটা হয়েছে। সেটাও আমার খেয়াল নেই। এখানে দেখুন দেখার উপায় নেই, সবাই খালি নাম দেয়া। ওকে, নিচে যে একটু যদি দেখতেন আমারটা, ওটাই ওপেন যে করেন। ভাইয়া যে ফুল মার্কস পাইছে সে যদি একটু কথা বলে তাহলে ভালো হইতো। হ্যাঁ, কে আছেন ফুল মার্কস পাওয়া, একটু সারা শব্দ দেন। রিফাত ফেরদৌস। রিফাত ফেরদৌস, হাই। আলামিন, সেলিম রেজা, মিরাজুল, বিজয় খান। স্যার 7 একটু ইয়ে দিন। হ্যাঁ, স্যার আমার প্র্যাকটিক্যাল অংশটা নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। দাঁড়ান আগে রিফাত ভাইয়া আসসালামু আলাইকুম। ফাইলটা। ভাইয়া ভাইয়া লাস্ট ক্লাসে আমি যে মুহূর্তে সাবমিট করব ওই মুহূর্তে আমার কারেন্ট চলে গেছে ভাই। এটা কি এম ফেরদৌস? ভাইয়া মোহাম্মদ এমনি রিফাত ফেরদৌস। ফেরদৌস। ওকে, ফার্স্টে টাস্ক ছিল একটা ফোল্ডার ক্রিয়েট করা। মেকডিট দিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, করার পরে ফোল্ডারের ভিতরে গিয়ে অথবা বাইরে, একজন দেখেছি ফোল্ডারের ভিতরে প্রবেশ না করে রিলেটিভ পাথ, যেটা অর্থাৎ পুরো ফোল্ডারের পাথ বলে টাস্ক করছে, সেটাও ভ্যালিড অ্যান্সার। এই করে বলছিলাম একটা র্যান্ডম টেক্সট আপনার নামে একটা ফাইল ক্রিয়েট করে সেখানে রাখতে, এবং তার পারমিশনটা পাল্টাতে। তো এই পারমিশন যে পাল্টাবেন সেখানেও আবার বলেছিলাম যে ইউজারের হচ্ছে রিড এবং রাইট পারমিশন থাকবে, গ্রুপ বা ওদের হচ্ছে শুধু রিড পারমিশন থাকবে। ওকে, তো ক্লাসে না, ইউটিউবে যখন ভিডিও দেখেছিলাম, ও না ক্লাসেও তো পারমিশনে আমরা কথা বললাম, ওখানে +X +R এই ধরনের আমরা কি বলে পারমিশন সেট আপের অপশন দেখেছিলাম। এই সংখ্যা দিয়েও পারমিশন সেট আপ করা যায়। ওকে, প্রত্যেকটা পার্টে হচ্ছে গিয়ে 7 করে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। 7 যদি 6-এর জায়গায় 7 দেওয়া মানে রিড রাইট এক্সিকিউট তিনটা পারমিশনই থাকা। ওকে, কয়েকজন কি বলে ইউ রিড প্লাস কি বলে সিএস মোড +R/W এই কমান্ড দিয়েও করেছেন, কয়েকটা স্ক্রিনশটে দেখেছি। ওকে, দুইটাই ভ্যালিড, সংখ্যা দিয়েও করা যায়, আবার আহ, আহ, আমাদের যে ক্যারেক্টার যে আছে R/W এগুলো দিয়েও করা যায়। ওকে, সেটা দিয়ে পারমিশন সেট হলো। আর এরপর টাস্ক ছিল যে ক্যাট করে ফাইলের কন্টেন্টটা দেখানো। সিম্পল। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া আমার প্রেজেন্টটা ভাইয়া একটু কষ্ট করে আমার দিয়ে দিবেন। তো আমার তো ভাই করতে হলে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ থাকতে পারে। মানে আমার না, ওই যে বললেন না যে হয়তো বা ভুল আছে কোনো জায়গায়, কারণে মার্ক আপডেট করা হয়নি। তো আমারটা তো ভাই তাহলে ঠিক আছে সব দিক দিয়ে, মানে কোডটা আমি তাহলে ঠিকভাবে করছি। হ্যাঁ, তাহলে অত এমসিকিউ তে মার্কস কম পেয়েছেন। ওকে, ভাই একটুখানি আপনি যদি ভাই স্ক্রিনশটে দেখেন তাহলে বেটার হতো, কজ আপনি যখন আমাকে ভাই ফার্স্ট এমসিকিউ থেকে মার্ক দিয়েছেন তখন আপনি আমার স্ক্রিনশটগুলো দেখেনই নাই। তো আপনাকে আমি নেক্সট ক্লাসে বলার পরে আপনি আমার মার্ক আপডেট করার কথা ছিল, এটা আপনি যদি একটু দেখতেন তাহলে বেটার হতো আমার মনে হয়। ভাইয়া যারা কথা বলতেছেন ওনারা কি পাস করে গেছেন কিনা বা ওনার মানে ফেল করছেন কিনা বা পাস করছেন না, পাস করে গেলে কিন্তু আমাদের প্রিভিয়াস কনসেপ্ট নিয়ে কথা বলা মানে আমাদের জাস্ট টাইম পাস করতেছে, ঠিক আছে। আমাদের না ভাই, ক্লাস এখানে তো পাঁচটা, শুনো, পাঁচটা তো ম্যাটার করে না, এটা একটা নাম্বার আছে তাই না? আলটিমেটলি আমি 60 পেয়ে পাস করতেছি আর একজন 80 পেয়ে পাস করতেছি, জিনিসটা তো আর সেম হলো না তাই না? সেটাও আমি সেম যদি হচ্ছে। মার্কটা পেয়ে থাকি তাহলে তো আমি অবশ্যই মার্কটার জন্য কথা বলবো। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারেন, সেটা নিয়ে আমার কোনো
আপত্তি নেই, বাট একটা বিষয় হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে 3 দিন ধরে কথা বলতেছি, 2 দিন ধরে কথা বলতেছি, তাহলে আলটিমেটলি লসটা কার হচ্ছে? আমাদেরই তো হচ্ছে। হ্যাঁ, বাট আলটিমেটলি জিনিসটা তো আর ফিক্স হচ্ছে না, তো এর জন্য ভাইয়াকে বলছি যে ভাইয়া যদি, আমি স্ক্রিনশট দিতে বলতেছি না, ভাইয়া যদি কোনো একটা সলিউশন দিতে তাহলে তো হয়ে গেল, তাই না? ভাই আমার ক্লাসে ঢুকতে একটু লেট হয়ে গেছে, একটু প্রেজেন্টটা দিয়ে দিবেন কষ্ট করে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি প্রেজেন্ট ভাই প্লিজ আপনি একটু থামেন, প্রেজেন্টটা কোনো কারোরই নেই নাই। প্রেজেন্ট এখনো হ্যাঁ কারোরই নেইনি, আমি হচ্ছে অপেক্ষা করছিলাম। আমরা এত সময় কোয়েশ্চেন অ্যান্সার গুলো রিভিউ করলাম। ওকে, ভাইয়া আমি কি আপনার ইনবক্সে আরেকবার মেসেজ দিয়ে রাখবো? আপনি কি আরেকবার একটু চেক করবেন? দাঁড়ান দেখি, আপনি আবার নক দেন, আমি স্ক্রিনশট চেক করি। ভাই আমি মেসেজ দিয়েছি। প্রোফাইলের নাম কি দেয়া? ভাইয়া এমডি মইনুদ্দিন হাসান খান। ওকে, দেখলাম সম্ভবত এমসিকিউ মার্কসে কিছু কম আছে। ওকে, ভাইয়া সিন করেছেন? আমার কিন্তু সই হ্যাঁ করবো হ্যাঁ, না। আমার এখানে সিন হয়েছে, কিন্তু আপনার ওখানে মনে হয় রেসপন্স যায়নি। না, আমরা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। অ্যাটেন্ডেন্সটা নেই। স্যার হ্যাঁ আপনি গত ক্লাসে বলছিলেন যে আমাদের এমসিকিউ মার্ক 32-এ আর প্র্যাকটিক্যাল মার্কস 8 মার্কস প্র্যাকটিক্যালে, 4টা টাস্ক, 4 × 2 = 8। কিন্তু স্যার আমি তো স্যার আপনাকে জিপ ফাইল আকারে দিয়েছিলাম, কিন্তু স্যার আপনি তো বলছিলেন যে আমার নাকি কমান্ড গুলো ঠিক হয়েছে। তো স্যার আমার তো ওই হিসেবে 8 মার্ক পাওয়ার কথা, আমি জাস্ট 4 মার্ক বাড়াই দিয়েছি স্যার। স্যার আমার কি আর কোনো ভুল হয়েছিল কি? হ্যাঁ, আপনার আরো কিছু মিস্টেক ছিল। আচ্ছা আচ্ছা। ওকে, সিরিয়াল 2 থেকে 19 যারা আছেন একটু অ্যাটেন্ডেন্স দিবেন। স্যার 9 আছে। 8 ভাইয়া। 7 7 স্যার। স্যার 14। 5 আছে। 15 14 আছেন? জি স্যার 14। 17 আফরিন জিবা। ভাই 19। হ্যাঁ, তারপর ভাই 11। 10। ভাইয়া 12। নাম্বার 10 একটু রেগুলার হতে হবে। ভাইয়া সময় 17। 17। জি ভাইয়া। আর কেউ আছেন এই লিস্টে? রোল 6 3। ওকে, আমরা নিচে যাই। 28, হ্যাঁ, স্যার 21। ভাইয়া 23। 27, 29 ভাইয়া। 28, 24। 35। 32। 28,
24 ভাইয়া কত 24 দিয়েছি 24? ভাইয়া 27 হ্যাঁ 27। 34 ভাইয়া 25 ভাইয়া 30 একজন 31 লিখছে 30 আছেন? 31 30 ভাইয়া 30 37 7 এর সমস্যা নাকি 37 40 37 33 38 সরি 40 37 or 38? 38 ভাইয়া 7 40 37 না 37 আছে? 30 স্যার মাইকে 31 সমস্যা নাকি স্যার ওনার মেসেজ দিছে আচ্ছা হ্যাঁ উনি মেসেজ দিছে ওকে ওকে। এরপর ভাইয়া 43 41 43 40 আছে ভাইয়া ভাইয়া 50 41 ভাইয়া 41 একজন 50 লিখছে ভাইয়া 44 জি ভাইয়া এরপর একজন 45 লিখছে শুনতে পাইনি, কেটে গেল। আবার বলবেন। একজন 45 লিখছে আচ্ছা আচ্ছা 45, হ্যাঁ দেখছি। 46 49 ওকে, আর কেউ আছে? ভাইয়া 30 কি দাও স্যার 30 দেওয়া হয়েছে 30 31 হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে উপরে। ভাইয়া আমার 53 3 ভাইয়া 51 ওকে। আর কেউ? ফর্টি টু ঠিক আছে, আর কেউ বাকি আছেন? ইয়েস, তেমন কেউ বাকি নেই আজকে। স্যার একজন 45 নাম্বারে উনি গত ক্লাসে প্রেজেন্ট ছিল না উনি হচ্ছে মানে উনি বলতেছে আপনাকে যদি প্রেজেন্ট দিতেন ওনাকে ওনার মনে হয় বিদ্যুৎ সমস্যা ছিল স্যার আমি যে নতুন ভর্তি হয়েছি আমার ওটা আমি জানতেছি না। আচ্ছা, বিদ্যুৎ ইস্যু যেহেতু ছিল, এটা আমাদের হাতে তেমন কিছু করার নেই। ওকে, হ্যাঁ আরেকজন কি বলছিলেন? স্যার আমি নতুন ভর্তি হয়েছি, আমার রুলটা জানতেছি না। অর্ডার নাম্বার হইতেছে 43000124। হ্যাঁ হ্যাঁ এটা জাহাঙ্গীর মিয়া। okay, আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কেউ বাকি আছেন? অ্যাটেন্ডেন্স ওকে। গতদিন কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কথা বলছিলাম তাই না? ভাগ্যিস সেখানে নোটগুলো রয়ে গিয়েছে। আমরা আইপি অ্যাড্রেসের
আলোচনা শুরু করছিলাম। আগে নেটওয়ার্ক প্যাকেট নিয়ে কথা বলেছিলাম, এরপরে আইপি অ্যাড্রেসের আলোচনা জাস্ট স্টার্ট হয়েছিল, তখনই আমাদের টাইম শেষ হয়ে যায়। যাই হোক, আমরা আজকে আইপি অ্যাড্রেস নিয়ে আরেকটু ডিপ ডাইভে যাবো। হ্যাঁ, এখানেও অনেক ম্যাথমেটিক্স আছে, অনেক ক্যালকুলেশন আছে। আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন, যদি সিএসসি বা এই রিলেটেড কোর্সে থাকেন, দেখবেন এই ম্যাথ গুলো থেকে অনেক কোয়েশ্চেন করে। হ্যাঁ, বা সার্টিফিকেশন এক্সাম যেমন সিসিএনএ, এই ধরনের এক্সামে এই রিলেটেড অনেক অনেক কোয়েশ্চেন এসে থাকে। তো আমি ওই পার্সপেক্টিভে এখানে আলোচনা করব না। এখানে আমাদের বোঝার দরকার, বোঝার জন্য যে একটা ডিসকাশন দরকার, সেভাবে আমরা একটা অ্যাপ্রোচ করবো। ওকে, আমাদের রিয়েল লাইফ কাজের জন্য যেই আন্ডারস্ট্যান্ডিং দরকার সেটা। ওকে, তো গতদিন একটা আইপি অ্যাড্রেস, বা আমরা একটা এভাবে যে চিন্তা করি, তো বাসা বাড়িতে 192.168, আর মনে করুন 2.112। একটা কাজ করতে পারেন, আপনাদের কম্পিউটারে উইন্ডোজ যেটা ব্যবহার করছেন, এটার সিএমডি তে গিয়ে আইপি কনফিগ, যেটা লিনাক্সে কিন্তু আইএফ, যেটা ইফ কনফিগ, আর উইন্ডোজে হচ্ছে আইপি কনফিগ কমান্ড, এটা দিতে পারেন। দিলে কি হবে, আপনাদের রাউটারে, আপনাদের রাউটার যে বাসায় হোম নেটওয়ার্ক ক্রিয়েট করেছে, এইখানে আপনার কি আইপি অ্যাড্রেস, আপনার যেই কম্পিউটারটা এই মুহূর্তে কানেক্টেড আছে, হ্যাঁ, সেটার আইপি অ্যাড্রেসটা দেখতে পাবেন চোখের সামনে সরাসরি, যে আপনার নেটওয়ার্কে আপনার পরিচিতি কি, উপস্থিতি কি। তানভীর বলো। ক্লাস করতেছে, আচ্ছা বলো কি বলবো। কেউ কিছু বলছেন? হ্যাঁ, হ্যাঁ বলুন, কোশ্চেন। কিভাবে কি অ্যাপ্লাই করছে কোনোভাবে এইচএসসি আর এসএসসি? হ্যাঁ, ও মাইক সবাই একটু খেয়াল করে মাইক্রোফোনটা অফ রাখবেন। যেমন এমনিতেই লাইভ ক্লাস, আপনাদের ব্যাচে অনেক মানুষ। ওকে, আমি চাই না আপনাদের আনমিউটের অপশনটা ডিসেবল করে রাখতে, কারণ আপনাদের কোনো একটা ইন্টারেস্টিং বা কোনো একটা কোয়েশ্চেন মাথায় আসতেই পারে। ওকে, ফোর্স করে অফ করে রাখলে তখন কিন্তু একদমই কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। আর ক্লাস চলাকালীন আমি চ্যাটের মেসেজও কিন্তু খেয়াল করি না। তো একটু আপনাদের নিজেদের দায়িত্ব নিয়ে মাইক্রোফোনটা খেয়াল করতে হবে যে ওপেন হয়ে যাচ্ছে কিনা। ওকে, আর লাইভ ক্লাসে জয়েন করে যদি আদার্স কাজকর্ম করা লাগে, তাহলে লাইভ ক্লাস করা আসলে কোনো দরকার নেই, খালি খালি টাকা নষ্ট করা। ওকে, এই যে আইপি অ্যাড্রেসের কথা বলছিলাম, এর বিভিন্ন ক্লাসিফিকেশন হয়। হ্যাঁ, বিভিন্ন পার্সপেক্টিভে, বিভিন্ন ইউজ কেসে বিভিন্ন ক্লাসিফিকেশন হয়ে থাকে। আমরা এগুলোর কয়েকটা সম্পর্কে একটু জানবো। কারণ যখন ক্লায়েন্টে এন্ডে কাজ করতে যাবেন বা ক্লায়েন্টে কাজ করতে যাবেন, কে যে আসলে কোন কনসেপ্টে কথা বলে, কোন লেভেলের কথা বলে, বোঝা কষ্ট। হ্যাঁ, যেমন একটা ক্লাসিফিকেশন আছে, ক্লাস এ, বি, সি, ডি, এরকম করে 5টা ক্লাসিফিকেশনে ভাগ করে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং। ওকে, কিন্তু এটা বর্তমানে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে সেভাবে ব্যবহার হয় না। ক্লাসলেস আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করি কনফিগারেশন বা এই কাজের সময়। তো পার্থক্য কি হচ্ছে, তারপরে দেখবেন মানুষ এই রেফারেন্স ধরে কথা বলে যে এই রকম অমুক ক্লাসের আইপি অ্যাড্রেস অমুক ক্লাসের এরকম করতে হচ্ছে। ওকে, তো এই জন্য আমাদের একটু জেনে রাখা দরকার, না হলে ক্লায়েন্ট একটা কিছু বললো, হা করে তাকিয়ে থাকলেন, কি বলছে আপনি বুঝতে পারছেন না। ক্লাসফুলটা দেখে, ক্লাসফুল আইপি অ্যাড্রেস, এটা পুরোটা আমার নিজেরও মনে থাকে না, তবে যে যেটা বিষয় মাথায় রাখতে হবে,
সেটা একটু বড় করি। ওর রেজলিউশনে বেশি নেই। আপনারা কি এমনি দেখতে পাচ্ছেন এই ছবিটা, লেখাগুলো? জি স্যার। হ্যাঁ দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আর টেনশন নেই। যেটা হচ্ছে, প্রথম যে ক্লাসটা এখানে 0 থেকে 127, এগুলো প্রথম যে এ ক্লাস, এটা এগুলো রিসার্চ পারপাসে রাখা। এগুলো আমাদের বলে যে সিস্টেম গুলো যে আমরা ব্যবহার করি, আমাদের যে উইন্ডোজ বা এই যে রাউটার আছে, এরা সাধারণত এই ধরনের আইপি অ্যাড্রেস ব্যবহার করে না। ঠিক আছে, ক্লাস বি এর যে আইপি অ্যাড্রেসটা কিভাবে করছে, এখানে দেখুন রেঞ্জ বলেছে 128 থেকে শুরু। ওকে, এটা ওটা আরো কিছু কথা আছে এখানে, এটাও পরে দেখাচ্ছে। 128 পরে দেখবেন রেঞ্জে বলছে 191 255। 120 প্রথম আইপি অ্যাড্রেসটা কেমন হতে পারে? 120 0.0.0। ওকে, হ্যাঁ এটা পরে দেখব। সেকেন্ড আইপি অ্যাড্রেসটা কেমন হবে? এর পরের সিরিয়াল 128 0.0.1। ওকে, এই যে লাস্টের বিটটা পাল্টাচ্ছে, এটা মনে করুন 2, আমি বাকি অংশগুলো লিখলাম না, হ্যাঁ। এরপরে মনে করুন 3। এভাবে করে করে আমরা এইখানে সর্বোচ্চ 255 পর্যন্ত লিখতে পারি। যদিও 255 অ্যাড্রেস মানে এগুলো, এই 0 নাম্বার যে অ্যাড্রেস 01 255, এগুলোর ইউজ কেস আবার ভিন্ন আছে। এবং ওই ডিপ লেভেলে যাব না। যারা নেটওয়ার্কের কনফিগারেশন করে থাকে, নেটওয়ার্ক অ্যাডমিন আছে, তারা মূলত এইগুলোর ঘাটাঘাটি করে। আমাদের বোঝার বিষয় যেটা, যে 128 এর এখানে একটা আইপি অ্যাড্রেস হবে 0.255। এর পরের আইপি অ্যাড্রেসটা কত হবে? 128 0.1.255। ওকে, এরপরে এইটা 2.255, 3.255। ঠিক আছে, এইভাবে করে মূলত কি হয়, রেঞ্জটা বাড়তে থাকে, সংখ্যাটা বাড়তে থাকে। এরকম বাড়তে 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 আমরা সর্বোচ্চ কি পরিমাণ লিখতে পারবো? 191 পর্যন্ত। এভাবে করে আমরা একটার পর একটা সংখ্যা লিখে যেতে পারবো। এরপর 191 255.255.255। ঠিক আছে, মানে সিরিয়ালটা কিভাবে বাড়ছে বোঝা গেল, যে একটা একটা করে প্রথমে এই ঘর ফিল আপ হবে, তারপরে এই ঘর ফিল আপ হবে, তারপরে এই ঘর ফিল আপ হবে, তারপরে এই ঘর ফিল আপ হবে, এরকম করে সংখ্যা পাবে। তো এইগুলো প্রত্যেকটা এক একটা ইউনিক অ্যাড্রেস, কিন্তু দেখুন 1.255 এটা একটা ইউনিক অ্যাড্রেস। হ্যাঁ, তারপর মনে করুন এই .128.0.0.3 এটা আরেকটা ইউনিক আইপি অ্যাড্রেস, তাই না? প্রত্যেকটা কিন্তু একদমই ভিন্ন সংখ্যা। ঠিক আছে, আমরা বলেছিলাম যে আমাদের এই যে আইপি অ্যাড্রেসের প্রয়োজনীয়তা কি। আমার সংখ্যা হওয়ার কারণে মেমোরি লাগছে অল্প, আবার প্রত্যেকটা ইউনিক হতে হবে। ঠিক আছে, সেই শর্তটা এখানে ফিল আপ করছে। ওকে, এরপরে সি এর যে আইপি অ্যাড্রেস ক্লাস সি হচ্ছে যে 191 ক্লাস বি এর রেঞ্জ শেষ যেখানে, সেখান থেকে ক্লাস সি এর অ্যাড্রেস শুরু। 192 থেকে 223 পর্যন্ত ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। মাল্টিকাস্ট অ্যাড্রেস গুলো কেন ব্যবহার হয়? এখানে ডি না, মাল্টিকাস্ট নাম বলেছে। মাল্টিকাস্টের বড় রিজনটাই হলো, এটা একটা প্রোটোকল, একটু পরে দেখাবো। হ্যাঁ, এই যে যাকে ডি বলছিলাম, মাল্টিকাস্ট। যখন আমরা এই সিস্টেম গুলো তৈরি করি, নেটওয়ার্ক যে ডিভাইস আছে, হ্যাঁ, ওদের মাঝে মধ্যে মনে করুন এটা একটা নেটওয়ার্ক ডিভাইস, ওর সাথে, বা এটা একটা নেটওয়ার্ক ডিভাইস, ওর সাথে 3টা কম্পিউটার এরকম কানেক্টেড আছে। কোন একটা 3টা কম্পিউটার ওর সাথে কানেক্টেড, ওর
মাঝে মধ্যে এমন দরকার পড়ে যে কোনো একটা প্যাকেট, কোনো একটা ইনস্ট্রাকশন সবার কাছে সেন্ড করা দরকার পড়ে। হ্যাঁ, 3টা কম্পিউটার কাছে সেন্ড করবে, বা কোনো একটা ইনফরমেশন জানা দরকার, কারো একটা আইপি অ্যাড্রেস জানা দরকার বা কিছু একটা অ্যাড্রেস জানা দরকার, তখন এই মাল্টিকাস্ট অ্যাড্রেস ব্যবহার করে। ঠিক আছে, এই রেঞ্জের শেষের দিকে যেগুলো আছে 224 থেকে 239 পর্যন্ত যে অ্যাড্রেস গুলো আছে। ওকে, একটু এখন এখন আমি জানি একটু কনফিউজড লাগছে এই মাল্টিকাস্টের কথাটা। আমরা যখন একটু পরে এআরপি প্রোটোকলের ডিসকাশনটা করব তখন দেখবেন এটা সহজ লাগছে, এটা বুঝে উঠতে পারবেন ইজিলি। ওকে, আচ্ছা, এটা হলো ক্লাস ফুল অ্যাড্রেসিং, যে আমাদের ক্লাসিফিকেশন করে করে অ্যাড্রেস বলছে। তো অনেক সময় ক্লায়েন্ট এরকম ক্লাস বি সি এরকম অ্যাড্রেস দিয়ে এক একটা টাস্ক বা কিছু একটা বলতে পারে বা রেফার করতে পারে যে অমুক ক্লাসের অ্যাড্রেস আছে আমার কাছে। Okay, আচ্ছা, বোর্ডটা বেশি হিজিবিজি হয়ে গেছে, মুছে ফেলি। যেটা হচ্ছে, এখন আমরা কি করি, ক্লাসলেস অ্যাড্রেসিং যেটা ব্যবহার করি ওইখানে কিভাবে হয়, ওখানে একটা ক্যালকুলেশনের ঘটনা ঘটে। কিন্তু ওই ক্যালকুলেশন পার্টটাতে আমি যাব না, কারণ শুধু ক্যালকুলেশনের উপরই তো আর 5টা ক্লাস নেওয়া সম্ভব। মুবাশির মিসবাহ, আপনি আনমিউট হয়ে আছেন এবং আপনার প্রান্ত থেকে নয়েজ আসছে। ওকে, এটা করা যাবে না, একটু খেয়াল করতে হবে, নাহলে পরে সবাইকে যদি আমি মিউট করাটা ডিসেবল করে রাখি, কেউ কোনো কোয়েশ্চেনই করতে পারবেন না। সো নিজ দায়িত্বে এটা হ্যান্ডেল করতে হবে। ক্লাস লেস আইপি অ্যাড্রেস, কারণ ক্লাস ফুল যেটা আইপি অ্যাড্রেস ওখানে আসলে প্রবলেম কি হয় জানেন, আমাদের বড় বড় নেটওয়ার্কে যখন ভাগ করি, হ্যাঁ মনে করুন বিশাল বড় নেটওয়ার্ক আছে, এখানে মনে করুন 50টা কম্পিউটার রাখলাম, এখানে 50টা কম্পিউটার রাখলাম, আবার কোনো একদিন দরকার পড়লো এইটারে 2 ভাগ করা দরকার, তো এখানে 25টা কম্পিউটার, এখানে 25টা কম্পিউটার, এই যে ভাগ করছি, ভাগের সময় আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা, হ্যাঁ, তারপরে কোনো আইপি আবার কাহিনী আছে, আমি যে আমার তো আনলিমিটেড আইপি অ্যাড্রেস দেখা গেল আমি জেনারেট করতে পারছি ঠিকই, কিন্তু আমি যে জেনারেট করে ফেলে রাখি, হ্যাঁ, মনে করুন অব্যবহৃত আইপি অ্যাড্রেস রেখে দিয়েছি, তখন নেটওয়ার্ক আবার স্লো হয়ে যায়। কারণ নেটওয়ার্ক তো আর এত কিছু বোঝে না, মনে করুন আমি এখানে আইপি অ্যাড্রেস জেনারেট করেছি 25টা, কিন্তু বাস্তবে আমার কম্পিউটার আছে এখানে মনে করুন 15টা, আর 10টা কম্পিউটার কিন্তু নাই, কিন্তু আমি 10টা কম্পিউটার কানেক্ট করিনি, আমি 15টা কম্পিউটার কিনে 15টা এখানে দিয়ে রেখেছি, তোমার টোটাল ক্যাপাসিটি কি 25টা বা 50টা, কি হচ্ছে আমার বাকি আরো যে 10টা কম্পিউটার আছে এই আইপি অ্যাড্রেস গুলো অব্যবহৃত থাকছে। তো আমাদের নেটওয়ার্কিং যে ডিভাইস গুলো আছে, এই যে আপনার বাসা, আমাদের বাসা বাড়ির নেটওয়ার্ক এটা বোঝা যায় না তেমন একটা, এন্টারপ্রাইজ গুলোতে গেলে বোঝা যায়। তো ওই রাউটার কিন্তু এই 10টা আইপি অ্যাড্রেসের সাথেও যোগাযোগ করতে চাবে বা এর ওই আইপি অ্যাড্রেস গুলোতে কমিউনিকেশন করতে চাইবে। তো এটা একটা প্রবলেম, মানে যারা ডেড, যার কোনো আইপি অ্যাড্রেস নেই, তাকেও যদি আপনি গিয়ে টানাটানি করতে থাকেন, হ্যাঁ, কি হচ্ছে, ওইখানে টাইম ওয়েস্ট হচ্ছে না কতগুলো। তো এই ইস্যুগুলো সলভ করার জন্য আমাদের ক্লাসলেস আইপি অ্যাড্রেসে কনসেপ্ট আসলো যে না, আমি এমন ভাবে ক্লাসিফিকেশন করে আইপি অ্যাড্রেস করবো না, হিসাব করে ক্যালকুলেট করে করে আইপি অ্যাড্রেস গুলো আমি কম বেশি করব, অ্যাসাইন যে করব কম বেশি করে অ্যাসাইন করব, তাতে কি সুবিধা কি, ওয়েস্ট হবে না, আইপি অ্যাড্রেস গুলো ওয়েস্ট হবে না। তো আপনারা যখন ক্লায়েন্টের কাজে যাবেন, ওখানে মোস্ট অফ দ্য টাইম এমন দেখতে পান যে আপনাকে বলে দিল যে আমার অমুক একটা আইপি অ্যাড্রেস আছে 192.168, মনে করুন বলে দিল 2.250 এরকম একটা, এবং /24 এরকম একটা আইপি অ্যাড্রেস আছে, সেটাকে আপনার সিকিউরিটি টেস্ট করতে হবে। এখানে আবার কথা আছে, এই যে /24, হ্যাঁ, এইটাকে যে আমরা যে লিখছি এইটাকে বলা হয় সিআইডিআর, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং, সিআইডিআর নোটেশন বলা হয়ে থাকে।
ঠিক আছে, এইখানে হচ্ছে মূলত ক্যালকুলেশনের কথা আছে। ক্যালকুলেশন আমাদের করার দরকার নেই। যদি আমাদের আমাদের কখনো এরকম নেটওয়ার্কের ডিভাইস কনফিগার করার দরকার পড়ে না, এটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাজ, সিস্টেম অ্যাডমিনদের কাজ। তারপরও আমরা একটু জেনে রাখবো, যদি এরকম ক্লায়েন্ট এরকম একটা অ্যাড্রেস দিয়ে বলছে, যদি বলে যে শুধু সিঙ্গেল আইপি অ্যাড্রেস, তার মানে কি এই সিঙ্গেল আইপি অ্যাড্রেস আপনার টার্গেট, এইটাকে গিয়ে আপনি টেস্ট করবেন। /24 দিয়ে আবার এমনও বোঝাতে পারে সাবনেট। ওকে, এখানে আস্ত সাবনেট মেনশন করতে পারে, বা ক্লায়েন্ট ডাইরেক্ট বলে দিচ্ছে আমার এই সাবনেট অ্যাড্রেস হচ্ছে এটা, এই সাবনেটে যা যা আছে সব তোমার টার্গেট। ঠিক আছে, তখন এখানে সাবনেটে কিছু ক্যালকুলেশনের ঘটনা ঘটে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা বলে কি হচ্ছে যে আমার এইখানে কতদিন বলছিলাম যে এখানে অক্টেট আছে, তাই না, 8টা করে, চারটা অক্টেটে ভাগ করা, এখানে 8টা করে বিট থাকে, বিটের ক্যালকুলেশন করতে হয়, করে বের হয় যে দেখা যাচ্ছে আমার এই বিটে চেঞ্জ আসছে। হ্যাঁ, তো এই বিটে কতগুলো হোস্ট ডিভাইস সম্ভব। ধরেন আমি এটা দেখাই, একটা সহজ সমাধান আছে, সাবনেট ক্যালকুলেটর সিআইডিআর। কাজের ক্ষেত্রে যদি আপনাকে এমন বলে বসে যে এটা হচ্ছে আমার সাবনেট, এর কি কি আছে না আছে এগুলো তুমি নিজ দায়িত্বে খুঁজে টেস্ট করো। ওকে, আমি বলে দিলাম এখানে 192.168, এটা অনলাইনে কিছু এরকম আমাদের কি হয় ক্যালকুলেশনের সাইট আছে, /24 24 আছে যে slash। আচ্ছা, দেখুন তো রেঞ্জ কি হচ্ছে আমাদের এখানে, কয়েকটা ইনফরমেশন আছে। আইপি রেঞ্জ 256 এবং আইপি রেঞ্জ 0 থেকে শুরু হবে 2.255, অর্থাৎ 256টা আইপি অ্যাড্রেস এইখানে অ্যাসাইন করা সম্ভব। ঠিক আছে, এই যে নোটেশনটা আমার ক্লায়েন্ট বলেছে, এইটা যে বলেছে এর মিনিং দাঁড়াচ্ছে এইখানে 256টা টোটাল অ্যাড্রেস তৈরি করা সম্ভব। বাস্তবে এখানে দুইটা অ্যাড্রেস, একদম শুরুটা আর একদম লাস্টেরটা আমরা ব্যবহার করি না, ওই দুইটা মাইনাস যায়। তো দেখা যাচ্ছে টোটাল ইউজেবল হোস্ট এখানে 254টা। অর্থাৎ ক্লায়েন্ট যদি এরকম একটা অ্যাড্রেস লিখে বলে যে এই সাবনেটে যা যা আছে সব আমাকে টেস্ট করতে হবে, দ্যাট মিনস আমরা এই ক্যালকুলেশন থেকে আইডিয়া পাচ্ছি যে এখানে আইপি অ্যাড্রেস এতগুলো হতে পারে, 0 থেকে 255 পর্যন্ত হতে পারে, টোটাল কতগুলো 256টা আইপি হতে পারে। এবং সবগুলো যদি ইউজ হয় তার মানে এখানে 254টা হোস্ট আছে। হোস্ট মানে কি, কম্পিউটার পিসি হতে পারে, এখানে রাউটার থাকতে পারে, বা আদার্স কোনো নেটওয়ার্কিং ডিভাইস থাকতে পারে, সব মিলে 254টা আমাদের এখানে হোস্ট আছে। ঠিক আছে, তো না বুঝে যদি আপনি প্রাইজিং করে বসেন যে আচ্ছা ঠিক আছে আমাকে একটা অ্যাড্রেস দিয়ে বলেছে সাই সাবনেটে যা যা আছে টেস্ট করতে, দ্যাট মিনস আপনি না বুঝে দেখা গেলো একটা অ্যাড্রেস কাউন্ট করে আপনি প্রাইজিং করেছেন, সাপোজ $10 ফর এক্সাম্পল, কিন্তু বাস্তবে এখানে আছে 254টা হোস্ট, এবং সব যদি ইউজ হয় বা যতগুলো ইউজেবল থাকছে, ঠিক আছে, তো প্রত্যেকটা $10 করে কাউন্ট করলেও তো আপনার কত, অ্যাটলিস্ট এই পরিমাণ অ্যামাউন্টের একটা প্রাইজিং করা যায়, তাই না, 254 × 10, তাই না। ওকে, এবার আমি ফর এক্সাম্পল বোঝালাম যে না বুঝলে কেমন একটা প্রবলেমে পড়তে পারেন। আচ্ছা, আবার আমরা যে হ্যাকিং এর টুলস গুলো ব্যবহার করি ওরাও মাঝে মধ্যে সিআইডিআর নোটেশনটা নিয়ে থাকে বা বুঝতে পারে। ঠিক আছে, আমি যে একটা কিছু হ্যাকিং এর কিছু একটা করতে চাচ্ছি, আমার হাতে সময় কম, তো আমি টুলস কে যদি বললাম যে আমার এই কাজটা করে দাও, আমি নিজেই দেখা গেল সিআইডিআর বুঝি না, টুলস কে আমি কি ইনস্ট্রাকশন দিব, বা টুলস আসলে কোন পোর্শনে, টুলস তো জাস্ট কম্পিউটার প্রোগ্রাম, তাই না, ও তো আর কিছু বুঝে না, ওকে যে পোর্শন বলে দিব, যেভাবে বলে দিব সেটা নিয়ে কাজ করবে। ওকে, তো সিআইডিআর নিয়ে আমি খুব বেশি গভীরে যাইনি, আমি জানি একটু কারো কারো কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে। অনলাইনে সাবনেট ক্যালকুলেটর আছে, এগুলোর সাহায্য নিয়ে আমরা
কাজ করতে পারি। ওকে, আচ্ছা, ও আইপি অ্যাড্রেসে আরেকটা ক্লাসিফিকেশন হয়। একটা তো ক্লাসলেস, ক্লাস ফুল অ্যাড্রেসিং এর কথা বললাম, আরেকটা ক্লাসিফিকেশন হয়, মানে এটা অন্য বেসিসের ক্লাসিফিকেশন। এইটা ক্লাসিফিকেশন করে প্রাইভেট আর পাবলিক আইপি অ্যাড্রেস। ওকে, প্রাইভেট অ্যাড্রেস গুলো বাইরের ইন্টারনেটে জীবনেও শেয়ার হয় না। ইন্টারনেট এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেস জীবনেও শেয়ার হবে না, বা অ্যাকচুয়ালি প্রাইভেট নেটগুলো এমন ভাবেই তৈরি যে এটা দিয়ে বাইরের ইন্টারনেটে কমিউনিকেশন করা যায় না যতই চাওয়া হয়। বাইরের ইন্টারনেটে যখনই আমরা যাচ্ছি তখন মূলত আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার হয়। আমি জানি এখানে আপনাদের একটা কনফিউশন কাজ করতে পারে যে তাহলে এইখানে ঘটনাটা কি ঘটে, আমি প্রাইভেট আইপি ব্যবহার করছি আবার বাইরের ইন্টারনেটেও কমিউনিকেশন হচ্ছে বা করা যাচ্ছে। ওকে, এটা একটু পরে আলোচনা করছি, অথবা যদি একান্তই আজকে আলোচনা ধরাতে না পাই তাহলে নেক্সট ক্লাসে বলবো, নো টেনশন। এখানে একটা ঘটনা ঘটে যার কারণে মানে প্রাইভেট এবং পাবলিক আইপি অ্যাড্রেস এরকম দুইটা ভিন্ন ক্লাসিফিকেশন থাকার পরেও আমরা ইন্টারনেটে যোগাযোগ করতে পারি। দুইটা কনসেপ্ট একসাথেই আমাদের ইমপ্লিমেন্ট হয়, ইভেন এখনো হচ্ছে। হ্যাঁ, আমি একটা ভিপিএন লাগাই, যে যেই whatismyipaddress.com, বা আপনারাও গিয়ে এখন দেখতে পারেন whatismyipaddress.com, গেলে দেখবেন আপনার লিনাক্স উইন্ডোজের টার্মিনাল, একটু আগে কনফিগ কমান্ড দিতে বলছেন তাই না, ওইটা দিলে ওখানে একটা অ্যাড্রেস দেখাচ্ছে। আর বাইরের ইন্টারনেট, আমি ভিপিএন দিয়েছি তাই আমার সিঙ্গাপুরের অ্যাড্রেস দেখাচ্ছে, কিন্তু বাইরের ইন্টারনেট এখন কি হবে, ইউটিউবের সার্ভারে যদি রিকোয়েস্ট পাঠায় সে দেখবে 23 এই অ্যাড্রেস থেকে কেউ একটা ভিডিও দেখতে চাচ্ছে। ওকে, এটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আমি বাইরে যত কমিউনিকেশন করব এই একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন হতে থাকবে। ওকে, তো এর মাঝখানে একটা মেকানিজম ঘটে যার কারণে আমরা এটা করতে পারি। এবং এই কনসেপ্ট আসলে কেন আসলো, কারণ এই যে আইপি অ্যাড্রেস IPv4 যে, এটা না আসলে লিমিটেড, খুব বেশি আসলে আইপি অ্যাড্রেস তৈরি করা যায় না। একটু আগে আমরা ক্লাসলেস যে দেখলাম, ক্লাসলেস ক্লাসিফিকেশন, হ্যাঁ ক্লাসলেস করি বা ক্লাস ফুল যতই যাই, হ্যাঁ তাতেও দেখা যায় যে আমরা কি পরিমাণ হাউ মেনি IPv4 অ্যাড্রেস দেখাই। হাউ মেনি IPv4 অ্যাড্রেসেস আর দেয়ার, তো মাত্র এই কতগুলো আইপি অ্যাড্রেস পাওয়া সম্ভব। তো আমার তো ইউনিক অ্যাড্রেস লাগবে সবার জন্য, তো এতগুলো এই মাত্র এই কয়টা IPv4 অ্যাড্রেস দিয়ে এখন তো আমাদের প্রচুর পরিমাণ ডিভাইস, তাই না, দেখা যাবে আপনার এক বাসাতেই এখন কতগুলো ইন্টারনেট কানেক্টেড ডিভাইস। আপনার স্মার্ট ওয়াচ আছে, আমরা এখন স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়াচ ব্যবহার করি, আমাদের এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলোতেও এখন ইন্টারনেট থাকে, হ্যাঁ ইন্টারনেট দিয়ে কন্ট্রোল করা যায়। লাইটেও আমাদের দেখা যায় স্মার্ট, ওয়ালটনে দেখলাম স্মার্ট লাইট, আমি যদিও সামনাসামনি দেখিনি, বিজ্ঞাপন দেখেছি। তো ওখানেও যদি ইন্টারনেট থাকে তার মানে কি তো সবাইরে আইপি অ্যাড্রেস দিতে হবে, তো এত আইপি অ্যাড্রেস তো নাই। হ্যাঁ, IPv4 এটা একটা রেস্ট্রিকশন আছে, মানে এত আইপি অ্যাড্রেস তো নাই, এই জন্য এই প্রাইভেট পাবলিক ক্লাসিফিকেশন করা। ওকে, তো আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, প্রতিটা আইপি অ্যাড্রেস, প্রতিটা ডোমেইনের পেছনে তো একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, তাই না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আমার বাসার যে লোকাল ইন্টারনেট আছে যেটা, এটারও তো একটা ইউনিক আইপি আছে নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখান থেকে কি আমি কোনো ডোমেইন সেট করে এখান থেকে সার্ভ করতে পারবো ইন্টারনেটে, আমার না, আমার যে আমার যে ইন্টারনেট কানেকশন আছে এখান থেকে? না, না, ওখানে আরেকটা ক্লাসিফিকেশন আছে বলি। আচ্ছা, প্রাইভেট পাবলিক না আবার একটু আসছি, তার আগে ওনার এটাতে আসছি যে আরেকটা ইউজ, মানে আপনি যেটা বলেন এই ইউজ কেসের উপর বেস করে আরেকটা ক্লাসিফিকেশন হয় আইপি অ্যাড্রেসের। একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস।
ঠিক আছে, মানে একটা আইপি অ্যাড্রেসের কনসেপ্টেই আমরা আছি, কিন্তু ওর বিভিন্ন ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন ক্লাসিফিকেশন। স্ট্যাটিক আর ডাইনামিকের কথা হলো, স্ট্যাটিক মানে আপনার জন্য যে পাবলিক আইপিটা আছে, পাবলিক আইপি, এইটা মূলত আপনার জন্য ফিক্সড হয়ে থাকে, অর্থাৎ এই আইপিটা কখনো পাল্টাবে না। কিন্তু এইটার জন্য আপনাকে এক্সট্রা করে আপনার যে বাসায় যে নেট দিয়ে গিয়েছেন ওকে পে করতে হবে। নেক্সট মাসে কি বলে বিল নিতে আসলে ওকে জিজ্ঞাসা করবেন যে তোমরা এরকম স্ট্যাটিক আইপি দাও কিনা, বলবে যে আরো এক্সট্রা করে 1,000 2,000 টাকা দিতে। হ্যাঁ, ওটা ফিক্সড, মানে ওটা শুধু আপনিই ব্যবহার করবেন। ডাইনামিকের কনসেপ্ট হলো এই যে আমাদের যে আইপি হ্যাঁ অ্যাড্রেসটা আছে। ওইটাকে মেবি প্রাইভেট আইপি বলে না স্যার? হ্যাঁ, না না, পাবলিক প্রাইভেট ওটা তো আছেই, ওটা একটা ক্লাসিফিকেশন। আচ্ছা, আর আমি বলছি আরেকটা আরেকটা না সিনারিও বলছি। আপনি যেটা বললেন না ওদেরকে স্ট্যাটিকটা বললে ওরা ওইটাকে তো মেবি প্রাইভেট আইপি নামে চিনে, যেটা প্রাইস বেশি থাকে, শুধু আমাকেই না না দেয়, না, শেয়ার ওটা থাকে হচ্ছে না যে ওইটা। সিঙ্গেল আইপি, যেটা হ্যাঁ হচ্ছে যে শুধুমাত্র আপনি ইউজ করবেন, এটা ওই আইপিটা অন্য কেউ আর ইউজ করবেন না। হ্যাঁ হ্যাঁ, তো আইএসপি গুলো কি করে, এই যে একটা পাবলিক আইপি অ্যাড্রেস খরচ কমানোর জন্য ডাইনামিক্যালি কি করে, এই অ্যাড্রেসটা আপনার বাসায় মনে করুন যতগুলো ডিভাইস আছে, বা মনে করুন অনেকগুলো বিল্ডিং আছে, হ্যাঁ একটা বিল্ডিং এ অনেকগুলো ফ্ল্যাট আছে, সবাইকেই একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভ করছে। ঠিক আছে, বাইরে ঘুরে ঘুরে বা যখনই অ্যাভেলেবল থাকছে, দেখা যাচ্ছে এই ডিভাইসটা প্রথমে রিকোয়েস্ট করেছে বা উপরতলা থেকে ফার্স্ট ফ্লোর থেকে একটা রিকোয়েস্ট করেছে, এই পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে তাকে রেসপন্স পাঠাচ্ছে। আবার থার্ড ফ্লোর থেকে মনে করুন কেউ একটা রিকোয়েস্ট করেছে, পাবলিক আইপি যদি অ্যাভেলেবল থাকে এইটা দিয়ে তাকে সার্ভ করছে। ওকে, মানে এতে করে যেটা হয়, কারণ পাবলিক আইপির জন্য পে করতে হয়, তো ওরা খরচ কমানোর জন্য ডাইনামিক্যালি এই আইপি অ্যাড্রেস গুলো ঘুরিয়ে ঘুরিয়ে এক একজনকে দিয়ে সার্ভ করতে থাকে। এই জন্য দেখবেন যে নেটওয়ার্কের স্পিড ফল করে, স্লো করে, অনেক রিজনই করে। এটার আরেকটা ইস্যু বা রিজন এমন হতে পারে যে আমাদের অ্যাড্রেসটা স্ট্যাটিক না, ডাইনামিক করে একটা দিয়ে কতজনের সার্ভ করছে তার ঠিক নেই। এটা বেশি প্রবলেম হয় কাদের জানেন, ওই যে আহ, যারা নিজেরা আইএসপি, হ্যাঁ একদম বিটিআরসি থেকে লাইসেন্স কিনে আনা, ওদের পাবলিক আইপি অ্যাড্রেসের বেশ ভালো একটা লিস্ট বা কালেকশন মতো থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে 100 200 ফর এক্সাম্পল এরকম আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি তাদের নিজেদের কাছে আছে। এটা দিয়ে অনেক মানুষের তা সার্ভ করতে পারে। কিন্তু এদের থেকে নিয়ে এলাকায় যে কতগুলো আহ, বাঙালি দোকান আছে, হ্যাঁ ছাপড়ির ভিতরে বসে ওরা লোকালি ইন্টারনেট সেল করে 500 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, এরকম বিজ্ঞাপন দেয়। তো ওরা কি করে, এই অ্যাড্রেস মানে মেইন আইএসপি থেকে কানেকশন নিয়ে আসে, তো ওদের এখানে লিমিটেশন থাকে আরো বেশি। ওকে, এবং অনেকগুলো আহ, পথ পাড়ি দিয়ে মেইন আইএসপি থ্রুতে তারপরে কমিউনিকেশন হয়, তো ওদের স্পিড বা এগুলো অনেক স্লো করে, ফল করে, ওদের সার্ভিসটা তেমন ভালো থাকে না। ওকে, মেইন আইএসপি যারা, ওদের থেকে নিলে তাও একটু কি বলে নেট পাওয়া যায়, ট্রু একটা স্পিড পাওয়া যায় কিছুটা। তাহলে স্যার যারা আর কি অ্যানোনিমাস থাকতে চায়, হ্যাঁ বেশিরভাগ মানে ইথিক্যাল হ্যাকাররা যারা আর কি অ্যানোনিমাস থাকে, তারা কিভাবে আইপি অ্যাড্রেস ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে? তারা কি মানে হোল একটা এরকম মানে মেইন স্ট্যাটিক আইপি হোল্ড করে, নাকি তারা হচ্ছে এরকম শেয়ার্ড আইপি নিয়ে কিভাবে করে তাহলে তারা এটা? ওকে, এখানে কয়েকটা টেকনিক আছে, এটা নিয়ে আপনাদের কয়েকটা ক্লাস পরে অ্যানোনিমিটির একটা ক্লাস আছে, ওইখানে আরো কতগুলো টুলস টেকনিক বা অ্যাকচুয়ালি পিছনে ব্যাকগ্রাউন্ড মেকানিজমটা কি এগুলো আলোচনা করব। ওকে, ভাইয়া তো আমি এর আগে হ্যাঁ মানে আইপি বিষয়টাতে একটা জিনিস খেয়াল করেছিলাম যে বিভিন্ন প্রোভাইডার আছে যারা কিনা $5 আনলিমিটেড আইপি সেল করতেছে, সক্স 5 এর আইপি। তো এই আইপি গুলো সম্পর্কে আমি একটু জানতে চাই, কিভাবে এত চিপ রেটে এতগুলো আইপি তারা প্রোভাইড করে, এবং এগুলা দিয়ে মানুষ বিভিন্ন রকম কাজ করে। আর এই আইপি গুলো আসলে কেমন? না, এটা সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়া নেই, বলতে পারছি না। তবে যদি আপনি এটার কোনো লিংক বা কিছু শেয়ার করতে পারেন, হয়তো
ঘাটাঘাটি করে মানে দেখতে পারি। স্যার জিনিসটা হচ্ছে এরকম কি ওরা হচ্ছে আইপি কিছু প্রোটোকল থাকে ওদের, ওখান থেকে হচ্ছে ওরা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে, ওখানে আমেরিকান সার্ভারের সাথে ওই আইপি গুলোকে প্রক্সিতে কানেক্ট করে পুরো আমেরিকান সার্ভার অ্যাক্সেস করা যায়। মানে আমি হচ্ছে বাংলাদেশে থাকলেও দেখাবে যে আমি আমেরিকাতে আছি। ভিপিএন এর এগুলো মতোই কাজ করে বাট বেসিক্যালি প্রক্সির মতো আর কি কাজ করে, আর অনেকগুলো আইপি ওরা এট আ টাইম জেনারেট করতে পারে, সবাইকে প্রোভাইড করে এরকম টাইপের আর কি। এই কাজের জন্য আবার টাকা পে করে কেউ? আচ্ছা, আপনাদের অ্যানোনিমিটি ক্লাসে এটাও দেখাবো যে ফ্রিতে কিভাবে এরকম অসংখ্য সার্ভারের সাথে কানেক্ট করতে পারেন। ওকে, ভুলে গেলে মনে করিয়ে দিন। না আচ্ছা এটা তাহলে হচ্ছে আপনাকে আমরা মনে করে দিব, আপনি আমাদের মানে এক কথায় যেটা যে আমাদের আইপি অ্যাড্রেস চেঞ্জ করাটা হচ্ছে যে দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওগুলো নিয়ে ডেডিকেটেডলি একটা ক্লাসই রেখেছি আমি, নো টেনশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা তাহলে আপনি হচ্ছে একটা কথা বলুন। বেসিকলি স্যার অনেকগুলা সাইট আছে যেগুলা থেকে আর কি শর্টকাটে সার্ভে করে আর্ন করা যায়, তো এর জন্য আর কি এই আইপি গুলো আমার সেল। আচ্ছা, ওগুলো নিয়েও কথা হবে, ওখানেও সুবিধা অসুবিধা অনেক কিছু আছে। এবং ওই ক্লাসের ওই আচ্ছা অ্যানোনিমিটি আরেকটা ক্লাস। কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন। একটা কোশ্চেন কি, আমরা সিমের যে আইপিটা ব্যবহার করি এটা কি ডাইনামিক? কারণ আমি রিসেন্টলি নোটিস করছি যখন আমরা ডাটা কানেকশন অফ করে আবার অন করি তখন ওই আইপির কিছু অংশ চেঞ্জ হয়। তো এক্ষেত্রে এটা কি ডাইনামিক আইপি? হ্যাঁ হ্যাঁ, ডাইনামিক্যালি আমাদের আইপি অ্যাসাইন করছে। এটা তো আমাদের ওখানে একটু কমিউনিকেশনটা একটু ভিন্ন, কারণ আমরা হচ্ছে টাওয়ারের থ্রুতে, আমাদের এখানে রাউটার না, রাউটারের মতো কাজ করছে আমাদের টাওয়ারটা, সে এখানে তার থ্রুতে আমাদের কমিউনিকেশনটা হয়, যার কারণে একটু মেকানিজম ভিন্ন। তবে এখানেও কি আমাদের আইপি অ্যাড্রেসটা পাল্টে যায়, বা আপনি নতুন টাওয়ারে কানেক্ট হলে বা অন্য একটা টাওয়ার থেকে আপনার কমিউনিকেশন হলে তখন আইপি অ্যাড্রেসটা পাল্টে যাবে। ভাইয়া ওকে, আচ্ছা, আমরা একটু আবার প্রাইভেট আর পাবলিকের আলোচনায় আবার একটু যাই। আচ্ছা, এটা এখানে আছে, আমি বাম দিকে ড্র করি। প্রাইভেট অ্যাড্রেস যেটা, এটা নিয়ে একটু বলি। সেটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনটা আর পাবলিক আইপি অ্যাড্রেস কোনটা, এটা বুঝবো কি করে? হ্যাঁ, একটু আগে ফুল ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, অনেকে এইটা দিয়ে বুঝিয়ে থাকে কিন্তু মনে রাখা কষ্ট হলে মুখস্থ রাখার দরকার নেই। আমরা শুধু খেয়াল রাখবো কোনো আইপি অ্যাড্রেস যদি 192.168 দিয়ে শুরু হয়, এরপরে যাই থাকুক এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। ঠিক আছে? অর্থাৎ আপনাকে যদি কেউ এরকম একটা অ্যাড্রেস দিয়ে বলে এটা পারলে হ্যাক করে দেখাও, আপনি জানবেন যে এটা বাইরের ইন্টারনেট থেকে সরাসরি এই অ্যাড্রেসে অ্যাক্সেস করা যায় না, সম্ভব না, ইন্টারনেট সেভাবে তৈরি করা না। ওকে, সো সেইখানে অ্যাটাক করা সম্ভব না, হ্যাক করা সম্ভব না। আরেকটা অ্যাড্রেস হয় 10 দিয়ে শুরু, 10-এর পরে যাই থাকুক, হ্যাঁ, 10 ডট এভরিথিং যাই থাকুক, সেটাও আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তিনটা এরকম প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার হয়ে থাকে, একটা 192.168, আরেকটা 10। আরেকটা আইপি অ্যাড্রেস আছে 172.16 থেকে শুরু করে, এটা একটু ভিন্ন, 172.31 পর্যন্ত। হ্যাঁ, যা যা অ্যাড্রেস আছে 255.255, এই রেঞ্জের ভিতরে যা যা আইপি অ্যাড্রেস আছে সব প্রাইভেট আইপি অ্যাড্রেস। ঠিক আছে? এটাও বাইরের ইন্টারনেটে কখনো ব্যবহার হবে না, বা এটা দিয়ে ইন্টারনেটে কমিউনিকেশন করা যাবে না। আমাদের রাউটার গুলো তৈরি করা এইভাবে যেন এরকম অ্যাড্রেস দেখলে সে আপনার এটা কি করবে, হোল্ড মানে লোকাল নেটওয়ার্কে পাঠিয়ে দিবে। ওকে, তো এই যে অ্যাড্রেসটা যে লিখছি এরও আবার দুইটা পোর্শন আছে, একটু বোঝা দরকার। যেমন 172.16, যেটা মনে করুন কোনো একটা অ্যাড্রেস 0.39 এইভাবে লেখা। তো এর প্রথম যে পোর্শনটা, এইটা একটা জিনিস নির্দেশ করে, এইটা আরেকটা জিনিস নির্দেশ করে। এই প্রথম পোর্শনটা হচ্ছে এর নেটওয়ার্ক আইডি, সংক্ষেপে নেট লিখলাম, হ্যাঁ, নেটওয়ার্ক আইডি।
কারণ বলছে অনেকগুলো নেটওয়ার্ক কিন্তু হতে পারে, আমরা বাসা বাড়িতে একটাই নেটওয়ার্ক ব্যবহার করি তাই বোঝা মুশকিল, কিন্তু এইভাবে হিসাব করুন আপনার বাসায় রাউটার, আপনার পাশের ফ্ল্যাটে বা আপনার প্রতিবেশী যে যার ঘর আছে সেখানে একটা রাউটার, এরকম 5টা বাড়িতে 5টা রাউটার পাশাপাশি রান করছে, সবাই একটা কানেকশনের আন্ডারে। ঠিক আছে, তো আপনার বাসা থেকে আপনার বন্ধুর বাসা পর্যন্ত কমিউনিকেশন করতে চান, বা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে কমিউনিকেশন করতে চান, ডাটা আমাদের রাউটার বা এরা বুঝবে কি করে যে কোথায় কোন নেটওয়ার্কটা অবস্থিত? তো এই প্রথম পোর্শনটা নেটওয়ার্ক আইডি মেনশন করে থাকে, আর এই পোর্শনটা হচ্ছে হোস্টের আইডি মেনশন করে থাকে। আমার যে যে কম্পিউটারটা এখানে কানেক্টেড তার আইডিটা এখানে মেনশন করে থাকে। ওকে, একটু আগে যে আইপি অ্যাড্রেসের দেখাচ্ছিলাম যে এখানে ক্লাসফুল অ্যাড্রেসে কি হয়, নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডিটা এভাবে পাল্টে থাকে সবারই যে, মানে এইটা কেন এভাবে লিখেছে, সবারই যে প্রথম দুইটাই নেটওয়ার্ক আইডি এমন কিন্তু না। যেমন একটু উপরে এই যে 10-এর যে অ্যাড্রেসটা লিখলাম, ওর ক্ষেত্রে ও প্রথম 10টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের এই যে 3টা পার্ট আছে এরা হচ্ছে হোস্ট আইডি। এটা ওকে, তো আমরা বুঝবো কেমনে স্যার? এই যে পার্ট দেখে, অ্যাড্রেস দেখে। ওকে, ওইখানে অবশ্য ক্যালকুলেশনের কাহিনী আছে, অত দূর দরকার নেই আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে লোকাল নেটওয়ার্কে যখনই যাব 192 এর এই সিরিজটা দেখা যায়, 172 এটা দেখা যায়। ওকে, ফার্স্ট পোর্শনটা নেটওয়ার্কের জন্য নির্ধারিত থাকে, পরের পোর্শনটা হোস্টের জন্য নির্ধারিত থাকে। আচ্ছা,